নমস্কার প্রিয় শিক্ষার্থী, ডাব্লিউএসবি ইনস্টিটিউট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের ডাব্লিউএসবি ইনস্টিটিউট চ্যানেলে ইতিহাস বিষয় পড়াবো। তো আজকে আমরা একটু ইন্ট্রোডিউস করে নাই কি রকম ভাবে আমাদের রণনীতি কি হবে, আমরা কোন স্ট্র্যাটেজিতে কমপ্লিট করব টোটাল সিলেবাস। সম্ভবত তোমাদের মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে, তো সময় মাফিক আর মাত্র ঠিক মতো ভাবে প্রায় 3 মাস পড়ে আছে, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি। তো এই 3 মাসের মধ্যে আমরা কিরকম ভাবে সিলেবাস কভার করব যাতে করে আমরা লেটার মার্কস গেইন করতে পারি, লেটার মার্কস আমরা তুলতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি ঢুকে যাই পড়াশোনায়। আচ্ছা, আজকে প্রথম দিন, আমরা প্রথম দিন তোমাদের 8 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ একেবারে সব থেকে শেষের চ্যাপ্টার। তোমাদের মনে কৌতূহল জাগতে পারে যে সব থেকে শেষের চ্যাপ্টার থেকে কেন শুরু হলো। বলতে গেলে এখন প্রায় সেশন শেষের দিকে, এখন এইটা অক্টোবর মাস। তো অক্টোবর মাসে প্রায় অধিকাংশ শিক্ষার্থীর এই 8 নাম্বার অধ্যায় বা 7 নাম্বার অধ্যায় চলছে। তো আমি চেষ্টা করব যে চ্যাপ্টারটা তোমাদের চলছে এখন বর্তমানে 8 নাম্বার অধ্যায়, 8 নাম্বার অধ্যায়কে দুদিনের মধ্যে প্রত্যেকটা টপিক পুঙ্খানুপুঙ্খ ভাবে এত সুন্দরভাবে মাথায় সাজিয়ে দেওয়ার, যাতে এই টপিক গুলো নিয়ে, চ্যাপ্টার গুলো নিয়ে তোমাদের কোনো রকমের দ্বিধা না থাকে, কোনো রকমের কোশ্চেন না থাকে। তো আমরা কিভাবে চ্যাপ্টার গুলোকে কমপ্লিট করবো একটু জেনে নেয়। দেখো, আচ্ছা, আমাদের অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে উত্তর উপনিবেশিক ভারত। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে কিছু সাব টপিক আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, বা এই চ্যাপ্টারটা কিছু সাব টপিক নিয়ে তৈরি। তো কি কি টপিক আমি সব লিখেছি দেখো এখানে। দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি, এটা হচ্ছে ফার্স্ট টপিক। এই চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট টপিক হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি। ঠিক আছে, এটা আমরা কভার করব। দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির মধ্যে আবার স্পেসিফিক ভাবে 3টে দেশীয় রাজ্যকে আমরা কভার করব। জুনাগড়, জুনাগড় কিরকম ভাবে ভারত ইউনিয়নে যুক্ত হয়েছিল। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ কিরকম ভাবে ভারত ইউনিয়নে যুক্ত হয়েছিল। এবং কাশ্মীর, কাশ্মীর কিরকম ভাবে ভারত ইউনিয়নে যুক্ত হয়েছিল। এছাড়াও আমরা পড়বো ফরাসি ও পর্তুগিজদের যে সমস্ত উপনিবেশ ছিল, মানে ফরাসিরা এবং পর্তুগিজরা যখন ব্যবসা করতে এসেছিল ভারতে, এবং তারা যে সমস্ত জায়গাগুলোতে ঘাঁটি তৈরি করেছিল, তো তারা দেশ ছেড়ে চলে যাওয়ার পর, মানে স্বাধীনতার পর কিরকম ভাবে তাদের ঘাঁটিগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, সেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। এছাড়াও পড়বো দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যা, অর্থাৎ 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট যখন আমরা আমাদের ভারত স্বাধীনতা লাভ করে, স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে হু হু করে প্রচুর প্রচুর মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে ভারতে ঢুকে গেছিল, ভারতে অনুপ্রবেশ করায় ভারতের সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা কি কি প্রভাব ফেলেছিল, বা ভারত কি কি সমস্যার মধ্যে দিয়ে তৎকালীন সময়ে গিয়েছিল, সেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। এছাড়াও আমরা পড়বো নেহেরু লিয়াকত চুক্তি, অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলীর মধ্যে এই উদ্বাস্তু নিয়ে কি কি আলোচনা হয়েছিল সেটাকে আমরা পড়বো, যেটাকে আমরা দিল্লি চুক্তি বলেও জেনে থাকি। এছাড়াও আমরা পড়বো আত্মজীবনী ও স্মৃতি কথায় দেশভাগ। আচ্ছা, কিছু কিছু মানুষ আছেন যারা সেই সময়ে আহ আহ নিজের চোখে দেখছিলেন যে কিরকম ভাবে দেশ স্বাধীন হচ্ছে, উদ্বাস্তু সমস্যা কিরকম ভাবে তৈরি হচ্ছে। যেমন একটা সাপোজ তোমাকে উদাহরণ বলি, যে কিছু কিছু বছর আগেই আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে এসেছি। তো সেই টাইমে তোমরা ছিলে। আজ থেকে 20 বছর, 30 বছর, 100 বছর পর তোমরা কোনো একটা বই বা কোনো একটা ডায়েরিতে লিখে যাবে যে 2020 সালে একটা মহামারী এসেছিল, সেই মহামারী ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছিল, প্রচুর মানুষ মারা গেছিল। সেটাকে যখন 100 বছর পর অন্য জেনারেশন পড়বে, তখন তারা বুঝতে পারবে যে করোনা বলে একটা মহামারী ছিল, ইত্যাদি ইত্যাদি জানতে পারবে। ঠিক সেরকমই যখন আমাদের দেশ ভাগ হচ্ছিল, দেশ যখন স্বাধীন হচ্ছিল, তখন কিছু কিছু মানুষেরা তাদের আত্মজীবনী, মানে তাদের বায়োগ্রাফি এবং তাদের স্মৃতি কথায়, মানে তাদের মাথায় যে স্মৃতিগুলো তারা চোখে দেখেছে, সেই স্মৃতিগুলোকে একটা জায়গাতে নথিবন্ধ করে দিয়ে গেছে। তো সেইগুলো থেকে আমরা ইতিহাস সম্বন্ধে জানতে পারি, মানে দেশভাগ সম্বন্ধে জানতে পারি। দেশভাগের সময় এই সমস্ত মানুষেরা তাদের আত্মজীবনী এবং স্মৃতিকথার মাধ্যমে লিখে গেছেন যে কিরকম ভাবে দেশ স্বাধীন হয়েছিল এবং দেশের স্বাধীনতার পর কি কি সমস্যা এসেছিল। এটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। এছাড়া আমরা পড়বো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। ঠিক আছে, ভাষার ভিত্তিতে রাজ্য কিরকম ভাবে গঠিত হলো, প্রথম কোথায় এই দাবি উঠলো এবং কিরকম ভাবে আস্তে আস্তে এই দাবি জোরালো হলো, এই সমস্ত বিষয়ে আমরা এই চ্যাপ্টারটা কভার করব। বুঝতে পারা গেল? আচ্ছা, এই সমস্ত চ্যাপ্টার, এই সমস্ত সাব টপিক কে তোমাদেরকে ফাউন্ডেশন ক্লিয়ার করার পর, মানে এই যে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের নাম উত্তর উপনিবেশিক ভারত,
এই উত্তর উপনিবেশিক ভারতের প্রত্যেকটা সাব টপিকে তোমাদের ফাউন্ডেশন টোটালি ক্লিয়ার করে দেওয়ার পর আমি কি করব, চলে যাব কিছু কোশ্চেন্সে। যেমন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এই কোশ্চেন মানে কিরকম কোশ্চেন, আমাদের হাতের সময় অল্প, অর্থাৎ আমাদেরকে স্মার্ট ওয়েতে পড়তে হবে, হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক করে আমাদেরকে নাম্বারটা বাড়াতে হবে। সেই জন্য আমি কি করেছি, টেস্ট পেপার অর্থাৎ পর্ষদ যে টেস্ট পেপার তোমাদেরকে প্রোভাইড করে মধ্যশিক্ষা পর্ষদ, তো ওই টেস্ট পেপারে 2017 থেকে 2025 পর্যন্ত যত রকম এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে সেই কোশ্চেন গুলোকে আমি নিয়েছি এবং কোশ্চেনের ধরন অনুযায়ী আলাদা আলাদা করেছি। শর্ট কোশ্চেন আলাদা করেছি, 2 নম্বরের কোশ্চেন আলাদা করেছি মানে FM2, এছাড়াও FM4 মানে হচ্ছে 4 নম্বরের কোশ্চেন আলাদা করেছি, 8 মার্কের কোশ্চেন আলাদা করেছি, ম্যাপ পয়েন্টিং আলাদা আলাদা করেছি। এবং তার সাথে যেটা দেখানোর মেন বিষয়, যেমন ধরো এই একটা কোশ্চেন, ঠিক আছে, দেখো কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো দেখতে পাবে 4টে স্টার মার্ক মারা আছে। 4টে স্টার মার্ক আমি কেন মেরেছি, কারণ এই কোশ্চেনটা পর্ষদ 4 বার রিপিট করেছে 2017 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে। এইরকম ভাবে টোটাল 35টা কোশ্চেন আছে এবং 35টা কোশ্চেনের ওয়েটেজ পাশে পাশে লিখে দেওয়া আছে। এবার যেই কোশ্চেনের ওয়েটেজ 25, 28, 30, অর্থাৎ সেই কোশ্চেনটা 30 বার রিপিট হয়েছে, সেই কোশ্চেনটা 28 বার রিপিট হয়েছে, সেই কোশ্চেনটা 25 বার রিপিট হয়েছে। কাজেই আমরা দেখতে পাবো এই ওয়েটেজ যে কোশ্চেন গুলোর বেশি, কোশ্চেনের ওয়েটেজ যেখানে বেশি থাকছে সেই কোশ্চেন গুলো আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং আমরা যদি মাধ্যমিকের বিগত বছরের কোশ্চেন গুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সমস্ত কোশ্চেন এই ওয়েটেজ যেগুলোর কোশ্চেন গুলোর বেশি সেই কোশ্চেন গুলো থেকেই দিচ্ছে, বারবার ওখান থেকেই ঘুরাচ্ছে। তাহলে আমরা দেখো সাইন্টিফিক ভাবে একটা সাজেশন তৈরি করে নিলাম। আর আমার পূর্ণ বিশ্বাস এই 35টা কোশ্চেন তোমরা যদি কেউ পড়ে যাও এর বাইরে থেকে একটাও আসবে না, আসবে না, আসবে না, 100% শিওর। কারণ 2017 থেকে 2025 পর্যন্ত যে কোনো ইতিহাসের কোশ্চেন মানে মাধ্যমিকের কোশ্চেন, মেন মাধ্যমিকের কোশ্চেন তুমি উঠিয়ে দেখে নাও, এই 35টার বাইরে কোনো কোশ্চেনই নাই এই চ্যাপ্টার থেকে, আমি বলতে চাইছি, ঠিক আছে। আবার যদি 35টা কোশ্চেন যার পড়তে খুব কঠিন লাগবে, লেটার মার্কস তুলতে গেলে 35টা পড়তেই হবে। এবার 35টার যদি কারো খুব ডিফিকাল্ট লাগে তাহলে তোমরা কি করবে, যে কোশ্চেন গুলোর ওয়েটেজ খুব বেশি, দেখবে 6টা সম্ভবত এই চ্যাপ্টার থেকে 6টা কোশ্চেন পাওয়া যায় যেই চ্যাপ্টারে যেই কোশ্চেন গুলোর ওয়েটেজ খুব বেশি আছে, তোমরা কি করবে এই 6টা করে নিয়ে যাবে, এই 6টা ভালো করে তৈরি করে নিয়ে যাবে। আমি আলোচনা করাবো, সমস্যা নেই, ঠিক আছে। এই 6টা ভালো করে তৈরি করে নিয়ে যাবে, তাহলে ইনাফ, চ্যাপ্টার ইনাফ, ঠিক আছে। তো আমরা এবার একটু চ্যাপ্টারের দিকে ঢুকে যাই, আমরা একটু চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা, আমরা যে টপিকটা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে এটা, দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি, দেশীয় রাজ্যগুলো কিরকম ভাবে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল, ঠিক আছে। আমরা প্রথমে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব আজকে দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তিটাকে টোটালি ক্লিয়ার করে দিতে, জুনাগড় এবং হায়দ্রাবাদ অব্দি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট দিন আমরা বাকি চ্যাপ্টারটা কমপ্লিট করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের টপিকের নেম হচ্ছে মানে নাম হচ্ছে দেশীয় রাজ্যগুলির, দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা হচ্ছে আজকের আমাদের আলোচনার টপিকের নাম, দেশীয় রাজ্যগুলির ভারতে ভুক্তি বা ভারতে অন্তর্ভুক্তি, একই ব্যাপার। আচ্ছা, তো আমরা চেষ্টা করব একেবারে টোটালি এই টপিকটার ফাউন্ডেশন পুরো ভেঙে চুরে জল করে দিতে তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করছি একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, কারণ এটাকে যদি আমরা ডিপ ভাবে বুঝতে চাই যে দেশীয় রাজ্যগুলো কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, তাহলে কিন্তু আমাদেরকে একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ব্যাপকভাবে মানে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ইংল্যান্ডকে আর্থিক দিক থেকে একেবারে বিধ্বস্ত করে ফেলে, ইংল্যান্ডের ইকোনমি টোটালি ডাউন হয়ে যায়, ঠিক আছে। যার ফলে ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা ভেঙে পড়ে এবং ইংল্যান্ড
পরিচালনা ইংল্যান্ডের সরকারের পক্ষে খুব কষ্টদায়ক হয়ে ওঠে। এই মতো পরিস্থিতিতে ইংল্যান্ডের উপনিবেশ ভারতে তখন কি ঘটছে, সেই রকম পরিস্থিতিতে যখন ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা ভেঙে যাচ্ছে, ঠিক সেই সময় ভারতে কি হচ্ছে, ভারতে হচ্ছে কি নৌ বিদ্রোহ। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে সুভাষ চন্দ্র বসুর যে আজাদ হিন্দ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজের বাহিনীর সৈনিকদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে লালকেল্লায়। লালকেল্লায় নিয়ে এসে তাদের উপর বিচার কার্য চলছে, তাদেরকে অহেতু আইনি চার্জ লাগিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু মানুষের মানে জনমানুষের, ভারতের জনমানুষে এক ব্যাপক ক্ষোভের সঞ্চার দেখা যাচ্ছে নৌ বিদ্রোহের ফলে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে সমস্ত সৈনিকরা ছিল তাদেরকে লালকেল্লায় যখন আইনের ট্রায়াল চলছিল, তোমরা পড়েছিলে রশিদ আলী দিবস, ক্যাপ্টেন রশিদ আলী। ক্যাপ্টেন রশিদ আলী কে ছিলেন? ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে হচ্ছে আজাদ হিন্দ ফৌজের একজন সামরিক কর্তা। তাকে তুলে নিয়ে আসা হলো লালকেল্লায়, তাকে অহেতু বেআইনি ভাবে চার্জ লাগিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। যখনই তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, ছাত্র সমাজ খেপে উঠলো, ছাত্র সমাজ খেপে উঠলো, দিল্লির রাজপথ, কলকাতার রাজপথ ঘিরে ফেললো, পুলিশের সঙ্গে সংঘর্ষ হলো, পুলিশের গুলিতে ছাত্ররা, মুসলিম লীগের ছাত্র, কংগ্রেসের ছাত্ররা মারা গেল, যার ফলে জনমানসে কিন্তু এক ব্যাপক ব্রিটিশ বিরোধী ক্ষোভের সঞ্চার ঘটলো। এইরকম পরিস্থিতিতে যখন ইংল্যান্ডেও তাদের বসত বাড়ি ভেঙে যাচ্ছে, মানে ইংল্যান্ডেও যখন তারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত, ইংল্যান্ডে আর্থিক দিক থেকে বিধ্বস্ত, টাকা পয়সা নেই, বুঝতে পারলে? হিটলার এমন ভাবে লন্ডন শহরকে বিধ্বস্ত করেছিল, তোমরা 9-এ ভালো করেই পড়েছো, যে ইংল্যান্ডে টানা 10 দিন দিন রাত বম্বিং হয়েছিল, ঠিক আছে? লন্ডন শহর পুরো বিধ্বস্ত হয়ে গেছিল। তাহলে বুঝতেই, তাহলে এখান থেকে একটু আঁচ লাগিয়ে নাও। তো ইংল্যান্ড টোটালি ডাউন, এবং ইংল্যান্ডেরই উপনিবেশ ভারত, ভারতেও কিন্তু ব্রিটিশদেরকে এবার তাড়ানোর জন্য মানুষের মধ্যে কিন্তু চাওয়া বেড়েই চলেছে। মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা কার্যত আকাশ ছোঁয়া 10 গুণ বেড়ে গেছে সেই টাইমে। এইরকম পরিস্থিতিতে ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি, নামটা তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এটা পড়ে, ক্লিমেন্ট এটলি, ক্লিমেন্ট এটলি, ক্লিমেন্ট এটলি তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ইনি, ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি কে ছিলেন? তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী, ঠিক আছে? তো ক্লিমেন্ট এটলি বুঝতে পেরে গেছিলেন, ঠিক আছে, আর বেশি দিন ভারতে আমাদের টিকে থাকা যাবে না, ঠিক আছে? এরপরে যদি আমরা জোর জবরদস্তি ভারতে থাকতে চাই, তাহলে আমাদেরকে জুতো খেয়ে ভারত থেকে বেরিয়ে আসতে হবে। তো ক্লিমেন্ট এটলি, আচ্ছা ক্লিমেন্ট এটলিকে আমি একবার দেখাই তোমাদের, কে চাচা? আচ্ছা এই ক্লিমেন্ট এটলি, ইনি, এর কথা আমি বলছি, এই চাচার কথা বলছি, ঠিক আছে? ইনি হচ্ছেন ক্লিমেন্ট এটলি। দেখছো খুব রসিক মানুষ, হাতে কি নিয়ে আছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, এই ক্লিমেন্ট এটলি বুঝতে পেরে গেছিলেন 1945 সালে যখন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে ফেললো, ঠিক আছে? 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন ক্লিমেন্ট এটলি জয়লাভ করে ফেললো, তখন বুঝতে পেরে গেছিল যে আর কিন্তু বেশি দিন ভারতে থাকা যাবে না, কারণ ভারতের মানুষ আর চাইছে না যে ব্রিটিশরা থাকুক। এবার কিন্তু সবাই আঙুল তুলে কথা বলতে লেগেছে, জিজ্ঞাসা করতে লেগেছে, প্রশ্ন তুলতে লেগেছে, ক্ষোভ মানুষের মধ্যে সঞ্চার করছে। তো ক্লিমেন্ট এটলি কি করলেন? একজনকে ভারতে পাঠালেন, তার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন, যাকে আমরা ডিকি নামেও পরিচিত, যিনি, ঠিক আছে, যিনি, যার ডাক নাম বা যাকে ভালোবেসে মানুষের ডাকে ডিকি, ঠিক আছে, DIKI। তো এই লর্ড মাউন্ট ব্যাটেনকে এটলি বললেন যে মাউন্ট ব্যাটেন তুমি ভারতে যাও, ভারতে গিয়ে ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করো, মানে ভারতে ব্রিটিশ ইম্পেরিয়ারের পাওয়ার খর্ব করো এবং পাওয়ার হ্যান্ড ওভার করে দাও ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে। সোজা কথায় বলতে গেলে মাউন্ট ব্যাটেন দায়িত্ব পেয়েছিলেন ভারতকে স্বাধীন করা। কে দায়িত্ব দিয়েছিলেন? ক্লিমেন্ট এটলি দায়িত্ব দিয়েছিলেন, বুঝতে পারা গেল? আর ক্লিমেন্ট এটলির মাথায় এটা কেন এলো যে এবার ভারতকে স্বাধীনতা দিতে হবে? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড মুখ থুবড়ে পড়েছে, প্লাস ইংল্যান্ডেরই উপনিবেশ ভারতে ব্রিটিশরাও মুখ থুবড়ে বারবার করছে।
কেন পড়ছে? কারণ মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, কার্যত আকাশ ছোঁয়া, তার উপর নৌ বিদ্রোহ, তার উপর আজাদ হিন্দ ফৌজের ট্রায়াল, লালকেল্লায় ট্রায়াল। কার্যত ব্রিটিশরা এক প্রকার বুঝতে পেরে গেছিল যে এরপরে যদি আমরা থাকি, এরপরে যদি আমরা থাকার চেষ্টা করি, তাহলে হয় আমাদেরকে জুতো খেয়ে বেরোতে হবে, তার থেকে ভালো আমরা মান সম্মানের খাতিরে, যাতে ইতিহাসে আমরা কলঙ্কিত না হয়, আমরা সুষ্ঠুভাবে বেরিয়ে যাবো ভারত থেকে। সেই জন্য কি করলো, ক্লিমেন্ট এটলি পাঠালেন মাউন্ট ব্যাটেনকে। কি দায়িত্ব দিয়ে পাঠালেন না, তুমি ভারতে যাও, ভারতে গিয়ে যত দ্রুত সম্ভব ভারতীয়দেরকে স্বাধীন করে দাও। ঠিক আছে? আচ্ছা, মাউন্ট ব্যাটেনের প্রস্তাব অনুযায়ী 18ই জুলাই 1947 খ্রিস্টাব্দে ব্রিটেনের পার্লামেন্ট থেকে একটা আইন পাস করা হলো, একটা আইন পাস করা হলো। এই আইনটার নাম রাখা হলো ভারতীয় স্বাধীনতা আইন। ভারতীয় স্বাধীনতা আইন। ক্লিয়ার? ভারতীয় স্বাধীনতা আইন। আচ্ছা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তাহলে ভারতীয় স্বাধীনতা আইন কি রকম ভাবে এলো না, তো ক্লিমেন্ট এটলি পাঠালেন মাউন্ট ব্যাটেনকে ভারতে। মাউন্ট ব্যাটেন ভারতে এলেন, ভারতে এসে ভারতের পরিবেশ বুঝলেন যে কি রকম ভাবে ভারতীয়দেরকে স্বাধীনতা দেওয়া যেতে পারে, কি রকম ভাবে পাওয়ার হ্যান্ড ওভার করা যেতে পারে। তারপর মাউন্ট ব্যাটেন গিয়ে ক্লিমেন্ট এটলিকে বললেন যে এরকম এরকম করতে হবে। সেই মোতাবেক ক্লিমেন্ট এটলি 18ই জুলাই 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা আইন পাস করলেন। আইনটার নাম রাখলেন ভারতীয় স্বাধীনতা আইন। মূলত এই আইনের মাধ্যমে ভারতীয়রা স্বাধীনতা পেয়েছিল। ক্লিয়ার? আর এই আইনের মাধ্যমে ভারতকে দ্বিখণ্ডিত করে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, যেটাকে আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে চিনি। যে পশ্চিম পাকিস্তান যেটা আমরা এখন শুধুমাত্র পাকিস্তান নামে চিনি, আর পূর্ব পাকিস্তান যেটাকে আমরা এখন বর্তমানে বাংলাদেশ বলে চিনি। ঠিক আছে? তো এই আইনের মাধ্যমে ভারতীয়রা স্বাধীনতা পাচ্ছে। এই আইনের মাধ্যমে দেশ দ্বিখণ্ডিত হচ্ছে, ভারত ভেঙে দুই ভাগে দুই টুকরে বিভক্ত হচ্ছে। এবং এই আইনে আর একটা খুব ভাইটাল কথা বলা হয়েছিল, যেই ভাইটাল কথাটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়, এটাই আমাদের লাগবে। কি সেই কথা? এই কথা এমন কথা যে তৎকালীন সময়ের আমাদের যারা ন্যাশনাল লিডার ছিলেন, যেমন জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, এই সমস্ত লিডারদের কার্যত রাতের ঘুম উড়ে গেছিল। ক্লিয়ার? কি সেই ঘোষণা, এই আইনে কি বলা হয়েছিল না, তো ভারতীয় স্বাধীনতা আইন বলছে, আমি একটু ছোট করে নিচ্ছি, এখান থেকে এবার আমাদের লাগবে। আচ্ছা, ভারতীয় স্বাধীনতা আইনে কি বলা হচ্ছে? ভারতীয় স্বাধীনতা আইনে দুটো বিষয় আমি প্রথমে আলোচনা করলাম, ভারতীয়দেরকে স্বাধীনতা দেওয়া হবে এবং ভারতকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হবে। এছাড়াও দেশীয় রাজ্য, দেশীয় রাজ্য, দেশীয় রাজ্যদেরকে কি বলা হয়েছিল? দেশীয় রাজ্যদেরকে ভারতীয় স্বাধীনতা আইনে দুটো অধিকার দেওয়া হয়। ভালো করে কান খুলে শুনো বিষয়টা, এটা আমাদের দরকার, খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। দেশীয় রাজ্যদেরকে অধিকার দেওয়া হয় দুটো। এক নাম্বার অধিকার দেওয়া হয় স্বতন্ত্র থাকার, স্বাধীন থাকার, স্বাধীন থাকার। ঠিক আছে? দু নাম্বার অধিকার দেওয়া হয় পাকিস্তান অথবা ইন্ডিয়া যুক্ত হওয়ার। তাহলে দেশীয় রাজ্যদেরকে কি অধিকার দেওয়া হচ্ছে? হয় তুমি স্বাধীন থাকো অথবা পাকিস্তান বা ইন্ডিয়াতে যুক্ত হয়ে যাও। কিন্তু এখানে একটা সিচুয়েশন রাখা হয় যে ভৌগোলিক ভিত্তিতে যেই দেশীয় রাজ্য পাকিস্তানের খুব কাছে পড়বে সে পাকিস্তানে ঢুকবে, ভৌগোলিক স্থিতিতে যে রাজ্য ইন্ডিয়ার খুব কাছে পড়বে সে ইন্ডিয়াতে যুক্ত হবে। এবার তোমাদের মনে যেই কোশ্চেনটা এখন জাগছে, স্যার দেশীয় রাজ্যটা কি? দেশীয় রাজ্য হচ্ছে সেই সমস্ত রাজ্য যেগুলোতে রাজার শাসন ছিল, যেগুলোকে আমরা প্রিন্সি স্টেট বলে থাকি,
যেমন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের রাজাকে বলা হতো নিজাম, ঠিক আছে, ওসমান আলী খান ওখানকার নিজাম ছিলেন যখন আমাদের দেশ স্বাধীন হয়। তো এই রাজ্যটাকে বলা হচ্ছে দেশীয় রাজ্য, যে রাজ্যতে রাজা এবং ব্রিটিশদের যৌথ শাসন চলতো। আমি একটা ছবি তোমাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখো, এটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান আর এটা হচ্ছে ইস্ট পাকিস্তান, এইটা টোটালি ভারত। এবার যেগুলো ব্লু কালারে মার্ক করা আছে, এই যে যেমন দেখতে পাচ্ছ ব্লু কালারে, যেমন রাজপুতানা, যেমন একটু আগে বললাম হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের নিজাম ছিলেন ওসমান আলী খান, এই সমস্ত স্টেট গুলো হচ্ছে প্রিন্সি স্টেট, অর্থাৎ এখানে রাজা এবং ব্রিটিশদের যৌথ শাসন চলতো, ঠিক আছে। আর যেগুলোকে তোমরা এই হলুদ কালারের দেখতে পাচ্ছ, এইগুলোতে শুধুমাত্র ব্রিটিশদেরই শাসন ছিল। বোঝা গেল ব্যাপারটা? নীল, যে জায়গাগুলো নীল দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে রাজা এবং ব্রিটিশদের যৌথ শাসন চলতো। যেমন জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, হরি সিং এবং ব্রিটিশ সরকার যৌথভাবে জম্মু কাশ্মীর চালাতো। হায়দ্রাবাদ ব্রিটিশ সরকার এবং নিজাম যৌথভাবে চালাতো। এখানে আছে জুনাগড়, এই যে জুনাগড়, এই যে জুনাগড়, জুনাগড়ও সেম কেস, ঠিক আছে। তাহলে দেশীয় রাজ্য সম্বন্ধে তোমাদের ধারণাটা মিটলো। দেশীয় রাজ্য হচ্ছে এমনই রাজ্য যে রাজ্যগুলোতে রাজা এবং ব্রিটিশ সরকারের যৌথ শাসন চলতো, ঠিক আছে। আর যে সমস্ত রাজ্যগুলোতে রাজাদেরকে পরাস্ত করে দিয়েছিল, সেগুলো ডাইরেক্ট ব্রিটিশরাই শাসন করতো, ওখানে আর কোনো রাজার শাসন ছিল না। যেমন এই যে এটা দেখতে পাচ্ছ দিল্লি, দিল্লি যেমন মহাবিদ্রোহের টাইমে হেরে গেছিল মুঘল সম্রাট, তো দিল্লি ডাইরেক্ট শাসন করতো ব্রিটিশরা, এখানে কোনো রাজা ছিল না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঘোষণা করা হলো দেশীয় রাজ্য। তৎকালীন সময়ে আমাদের দেশীয় রাজ্য ছিল 562টা, 562টা দেশীয় রাজ্যদেরকে বলা হলো হয় তোমরা স্বাধীন থাকো, অথবা ভৌগোলিক সিচুয়েশনে যেই দেশটা তোমাদের খুব কাছে পড়ছে, পাকিস্তান অথবা ইন্ডিয়া, এই দুটোর মধ্যে অ্যাড হয়ে যাও। আচ্ছা, জিনিসটা যতটা আমরা সহজ ভাবছি ততটা কিন্তু সহজ না। 562টা দেশে যদি ভারত বিভক্ত হতো, তাহলে কি ভয়ানক সিচুয়েশন ক্রিয়েট হতে পারত, তুমি শুধুমাত্র পাকিস্তানকে দেখে ধারণা লাগাতে পারো। একটা বিভক্ত হলো, তাতেই আমরা সেই মাসুল এখন পর্যন্ত আমাদেরকে চোকাতে হচ্ছে। তাহলে 562টা ভাগে যদি ভারত বিভক্ত হতো, তাহলে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যেতাম, একবার জাস্ট চিন্তা করে দেখো। যে কারণে তৎকালীন সময়ে আমাদের ন্যাশনাল লিডার যারা ছিলেন, যেমন জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, তাদেরকে কিন্তু এই ঘোষণা, এই ভারতীয় স্বাধীনতা আইনের ঘোষণা কার্যত তাদের মাথায় চিন্তার ভাঁজ ফেলে। এবং জওহরলাল নেহেরু ঘোষণা করে যে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতার পর এই 562টা দেশীয় রাজ্যের স্বাধীনতার দাবি জাতীয় কংগ্রেস কিন্তু কোনো রকমে, কোনোভাবে, কোনো শর্তে মেনে নিবে না। অর্থাৎ জওহরলাল নেহেরু ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বলতে চেয়েছিলেন, স্বাধীনতার পূর্বেই তোমরা কিন্তু ভারত ইউনিয়নে যুক্ত হও, কারণ তোমরা যদি ভারত ইউনিয়নে না যুক্ত হও, তাহলে সাম নাম দণ্ডভেদ, যে কোনো উপায়ে, যুদ্ধ হোক, ভালোবেসে হোক, কথাবার্তা বলে হোক, আমরা কিন্তু তোমাদেরকে ভারতে ঢুকাবো। কারণ 15ই আগস্ট ভারত স্বাধীন, ভারত তারপর আর ব্রিটিশদের অধিকার নেই, তারপর ভারত সম্পূর্ণ স্বাধীন, সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে, ঠিক আছে। তো এই 562টা দেশীয় রাজ্যকে ভারত ইউনিয়নে যুক্ত করার দায়িত্ব যার মাথায় পড়েছিল, তার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল কে ইনি? একটা ছোট্ট ছবি দেখিয়ে দিই। বল্লভভাই প্যাটেল, এই ইনি হচ্ছেন বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। ইনি একজন গুজরাটি। এনাকে কেন দায়িত্ব দেওয়া হয়েছিল? কারণ আমরা জানি যে পাবলিক ডিলিং সব থেকে বেস্ট কারা করতে পারে? গুজরাটিরা, কারণ তারা ব্যবসাতে খুব ভালো হয়। তো 562টা দেশীয় রাজ্যকে সুষ্ঠুভাবে মানিয়ে ভারতে যুক্ত করা, মানে 562টা দেশের রাজাকে সুষ্ঠুভাবে মানিয়ে ভারত ইউনিয়নে যুক্ত করা কার্যত একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। সেই চ্যালেঞ্জিং ব্যাপারটাকে কে করতে পারবে? যে পাবলিক ডিলিং খুব ভালো করতে পারে, যে মানুষের সঙ্গে কথা খুব ভালো বলতে পারে। আর আমরা জানি যে গুজরাটিরা খুব ভালো মানুষকে বোঝাতে পারে। এরা এমনই মানুষ যে ওই বলে না যে গুজরাটিরা টাকলা মানুষকে চিরুনি বিক্রি করে দেয়, তো তাদের ব্যবসার এতটা ক্ষমতা থাকে, তারা মানুষকে এরকম ভাবে ফ্লো করে দেয়
ঠিক আছে। তো এই মানুষটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 562টা দেশীয় রাজ্যকে ভারত ইউনিয়নে যুক্ত করার, এবং তিনি করেছিলেনও, তিনি করেছিলেনও। এই কাজে সর্দার বল্লভভাই প্যাটেলকে হেল্প করছিলেন যিনি, তার নাম হচ্ছে ভিপি মেনন। ভিপি মেনন, ইনি ছিলেন বল্লভভাই প্যাটেলের সেক্রেটারি বা সচিব তোমরা বলতে পারো। ইনি একজন তৎকালীন সময়ে সিনিয়র আইএএস অফিসার। এই ভিপি মেননকে বল্লভভাই প্যাটেলের সঙ্গে যৌথ দায়িত্ব দেওয়া হয় 562টা দেশীয় রাজ্যকে ভারত ইউনিয়নে যুক্ত করার। আচ্ছা, এনারা দুজন মিলে প্ল্যানিং করেন। কি প্ল্যানিং করেন? এনারা একটা দলিল তৈরি করেন। দলিলটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। এই দলিল তৈরি করা হয়, ঠিক আছে। এই দলিল এরা দুজনে কেন তৈরি করেন? এই যে বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেনন, এরা দুজন মিলে দলিলটা কেন তৈরি করেন? না তো এই দলিলেই সিগনেচারের মাধ্যমে 562টা দেশীয় রাজ্য একটা অখণ্ড ভারত তৈরি করবে। অর্থাৎ হায়দ্রাবাদের নিজাম বা হায়দ্রাবাদের নবাব যদি চায় যে আমি ভারতের সঙ্গে যুক্ত হবে, তাহলে শুধু মুখে বলে দিলে হবে না, এই দলিলে সিগনেচার করতে হবে। সিগনেচার করে অথেন্টিক হতে হবে, আইনত হতে হবে। এখানে নির্দিষ্ট করে বলা থাকবে যে আজ থেকে হায়দ্রাবাদের নিজাম হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করলো, অর্থাৎ হায়দ্রাবাদ ভারতের একটা অখণ্ড অংশ হিসাবে বিবেচিত হলো। তাহলে কোন দলিলের মাধ্যমে দেশীয় রাজ্যরা ভারতীয় ইউনিয়নে যুক্ত হতো? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। এটার বাংলা ফর্ম হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি দলিল। বাংলাতে অনেক সময় পড়ে যায় যে ভারত ভুক্তি দলিল বলতে কি বোঝো, তো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন আর ভারত ভুক্তি দলিল একই, বুঝতে পারা গেল। এটা তৈরি করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং তার সচিব ভিপি মেনন, এই দুজন মিলে। আচ্ছা, এখন মেইন সমস্যাটা হয়ে দাঁড়িয়েছিল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টের মধ্যে শুধুমাত্র 3টে দেশীয় রাজ্য বাদে সমস্ত দেশীয় রাজ্য কিন্তু ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়ে যায়, বুঝতে পারা গেল। শুধুমাত্র 3টে দেশীয় রাজ্য বাদে সমস্ত দেশীয় রাজ্যগুলিকে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেনন তার চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে ভারতীয় ইউনিয়নে বা ভারত দেশের সঙ্গে যুক্ত করে দেন। পড়ে থাকলো শুধুমাত্র এই 3জন মানুষ, এই 3টে দেশীয় রাজ্য। এই 3টে দেশীয় রাজ্য কি কি? 1 নাম্বার হচ্ছে জুনাগড়, 2 নাম্বার হচ্ছে হায়দ্রাবাদ, আর 3 নাম্বার হচ্ছে জে&কে, মানে হচ্ছে জম্মু এবং কাশ্মীর। এই 3টে দেশীয় রাজ্য কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না যে তারা স্বতন্ত্র থাকবে, বা তারা পাকিস্তানে যাবে, না তারা ভারতীয় ইউনিয়নে যুক্ত হবে। যে কারণে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টের পূর্বে এই 3টে দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়ে ওঠেনি। বাদ বাকি সমস্ত দেশীয় রাজ্যগুলোকে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় ইউনিয়নে যুক্ত করে দিয়েছিলেন। যে কারণে সর্দার বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে। ভারতের লৌহ মানব, লৌহ মানব বলা হয়ে থাকে। অনেক সময় কোশ্চেনে দেয় যে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। তাহলে কেন বলা হয় বিষয়টা বুঝতে পারলে তো, যে সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব কেন বলা হচ্ছে না, তো তিনি তার চারিত্রিক দৃঢ়তা মাধ্যমে 562টার মধ্যে 3টে বাদ দিয়ে দেশীয় রাজ্যগুলোকে অ্যাপ্রোচ করে, কথার মাধ্যমে, কোনো যুদ্ধ না, শান্তির মাধ্যমে অ্যাপ্রোচ করে ভারতের সঙ্গে যুক্ত করেছিলেন। আজকে যেই অখণ্ড ভারতের ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু টোটালি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই। তাহলে ব্রিটিশরা তো ছক কষে গেছিল যে ভারতকে 562টা দেশে ভাগ করে দেওয়ার। এই মানুষ যদি না থাকতো, তাহলে আজকে আমরা যেই অখণ্ড ভারত দেখতে পেয়েছি সেটা পেতাম না। দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসতে গেলে আমাদেরকে পাসপোর্ট ভিসা করতে হতো, দুটো আলাদা আলাদা দেশ হয়ে যেত, বুঝতে পারলে? মানে টোটাল 562টা আলাদা আলাদা দেশ হতো। তো এই মানুষটার জন্য এটা সম্ভব হয়েছিল, যে কারণে তাকে সম্মান স্বরূপ ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে। এছাড়াও সর্দার বল্লভভাই প্যাটেলকে আরেকটা বলা হয়ে থাকে, একে ভারতের বিসমার্কও বলা হয়ে থাকে। ভারতের বিসমার্ক,
বিসমার্ক, ভারতের বিসমার্ক বলা হয়ে থাকে। কেন ভারতের বিসমার্ক বলা হচ্ছে না? তো আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে বিসমার্ক হচ্ছেন জার্মানির ঐক্যদাতা, মানে জার্মানিও এরকম টুকরো টুকরো ভাবে বিভক্ত হয়েছিল, তো একটা টোটাল জার্মানি যিনি তৈরি করেছিলেন তাকে বলা হয় বিসমার্ক। বিসমার্ক তার রক্ত ও লৌহ নীতির মাধ্যমে, মানে যুদ্ধ নীতির মাধ্যমে টুকরো টুকরো ভাবে বিভক্ত জার্মানিকে একটা অখণ্ড জার্মানিতে পরিণত করেছিলেন। ঠিক সেই ভূমিকাটাই পালন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ভারতে। ভারতকে 562টা টুকরো টুকরো ভাগে তিনি বিভক্ত হয়ে যেতে দেননি, তিনি 562টাকে যুক্ত করে একটা ভারত তৈরি করেছিলেন, যে কারণে তাকে ভারতের বিসমার্কও বলা হয়ে থাকে। বলা গেল। এবার আমরা জানবো যে এই তিনটে দেশীয় রাজ্য, যেই তিনটে দেশীয় রাজ্য 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টের মধ্যে ভারতের অন্তর্ভুক্ত হয়নি, এদেরকে কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। অর্থাৎ জুনাগড়কে কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়, হায়দ্রাবাদকে কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়, আর জম্মু ও কাশ্মীরকে কিরকম ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়।